চলো শুরু করা যাক আমাদের আজকে যে ক্লাস শুরু চলছিল, আজ তার দ্বিতীয় ভিডিও। তো তোমরা আশা করি আগের দিনের ভিডিওটা দেখেছো এবং খাতা পেন নিয়ে বসে নোটস তৈরি করেছো। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আমরা আগের দিন 20 পর্যন্ত প্রশ্ন করেছিলাম, আজকে 21 থেকে করব। যদি আমার এই প্রশ্ন উত্তর সেশন তোমাদের ভালো লাগে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করব 21 নম্বর প্রশ্ন থেকে। দেখা যাক 21 নম্বর প্রশ্ন কি দিয়েছে। প্রথম প্রশ্ন, বাংলা দ্বৈত শাসনের অবসান ঘটে, মানে কত সালে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে? 1772, 1782, 1792 এবং 1802। তোমরা যদি জানো তাহলে এটা কমেন্টে অ্যান্সারটা লেখো। চলো আমরা অ্যান্সার দেখতে থাকি। তো বাংলার দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসন জানতে গেলে আগে জানতে হবে যে দ্বৈত শাসন কার আমলে শুরু হয়েছিল। দ্বৈত শাসন শুরু হয়েছিল রবার্ট ক্লাইভের আমলে। যখন ভারতে ইংরেজরা জয়লাভ করে, কি জয়লাভ করে? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ জয়লাভ করে, এই জয়লাভ করার ফলে ভারতে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ করে। ফলে দেওয়ানি লাভের মাধ্যমে ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। তো দেওয়ানি লাভের মাধ্যমে বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়। দেওয়ানি লাভটা কি? দেওয়ানি লাভের কথা অর্থ হলো বাংলা, বিহার, উড়িষ্যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে ব্যবসা করবে, এটাই বলে দেওয়ানি লাভ। তাহলে কি বললাম? বাংলাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবে, এটা হচ্ছে দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে? দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করে। তো 21 নম্বর প্রশ্নটা কি আছে? অ্যান্সারটা হবে হচ্ছে 1772 সালে। 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় কত সালে? সেটা হচ্ছে 1765 সালে। 1765 সালে শুরু হয় এই দেওয়ানি ব্যবস্থা এবং এটা 1772 সালে শেষ হয়। আচ্ছা, কার আমলে শেষ হয়? এটা হেস্টিং। কার শেষ হয়েছে হেস্টিংয়ের আমলে। হেস্টিংয়ের আমলে এই দেওয়ানি ব্যবস্থা শেষ হয় এবং শুরু হয় কার আমলে? রবার্ট ক্লাইভ। শুরু হয় কার আমলে? ক্লাইভ। ক্লাইভের আমলে শুরু হয়, এটা যে শুরু হয় ক্লাইভের আমলে শুরু হয় 1765 সালে, আর হেস্টিংয়ের আমলে এটা শেষ হয়। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট, এই বছর ভারতে 5 সালা ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু হয়। 5 সালা ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু হয়। 5 সালা ভূমি রাজস্ব ব্যবস্থা কি? যে ভারতে বিশেষ করে বাংলাতে এই যে 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে 4 প্রকারের যে তোমাদের খাজনা ছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাংলা থেকে নিত। তো সেইখানে এই 3-4 প্রকারের কী ছিল? ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। 3-4 প্রকারের কী ছিল? ভূমি রাজস্ব ব্যবস্থা। তাহলে 5 সালা বললাম, 10 সালা বললাম, 1 সালা বললাম এবং চিরস্থায়ী বন্দোবস্ত তোমার শুরু হয়। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল। দেখো, অ্যাকচুয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম এসেছিল কী হিসেবে? বণিক হিসেবে। তো বণিক হিসেবে আসে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বণিক হিসেবে আসার পরে ওরা যেটা দেখলো, ভারতের বিস্তীর্ণ স্থানে ছোট ছোট সাম্রাজ্য ভাগে বিভক্ত, ভারতের বিস্তীর্ণ স্থানে ছোট ছোট সাম্রাজ্যে বিভক্ত, যার ফলে ওরা কি দেখলো, এবং ভারত হচ্ছে তখনকার যুগে বলা হতো একটা সোনার চিড়িয়া বলা হতো, বা সোনার একটা কী বলতো, সোনার একটা উৎসস্থল। এখানে প্রচুর পরিমাণে কী রয়েছে, এখানে প্রচুর রয়েছে ওদের যে কাঁচামাল, যেমন হচ্ছে ধরো মশলা রয়েছে, যেমন তুলো উৎপাদন হয়, নীল উৎপাদন হয়। তো এইগুলো ভারতে হতো এবং এইগুলো ইউরোপের বণিকদের খুব লাগতো। তো ওখানে যে শিল্প বিপ্লব হয়েছে, ওখানে এগুলো খুব চাহিদা ছিল। এর ফলে কী হয়, ভারতে ব্রিটিশরা প্রথম বণিক হিসেবে এলো। তো বণিক হিসেবে আসার পরে ওরা ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি, ওই অভ্যন্তরীণ রাজনীতিতে অংশগ্রহণ করে এবং কি করে, একটা একটা করে যে ভারতীয় রয়েছিল, যে দেশীয় যে রাজা, তাদেরকে হারাতে থাকে এবং ওদের যে আধিপত্য, সাম্রাজ্য বিস্তারের আধিপত্য, ওটা কী করতে থাকে, ওটা প্রবল করতে থাকে এবং বাড়াতে থাকে। যার ফলে খুব ইম্পর্টেন্ট, ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো পরাস্ত হয় এবং পরাস্ত হয়ে কী হয়, ইংরেজদের কাছে হেরে যায়।
মানে ইংরেজদের কাছে তাদের রাজ্যগুলো চলে যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্সারটা কী হলো? অ্যান্সারটা এখানে কী হবে? 22-এর অ্যান্সারটা হচ্ছে পলাশির যুদ্ধ। অ্যান্সারটা কী হবে 22-এটা? পলাশির যুদ্ধ। পলাশি তো কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সিরাজ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে হয়েছিল, দুজনকার মধ্যে হয়েছিল। আলটিমেটলি সিরাজ কী হয়? হেরে যায়। সিরাজ হেরে যাওয়ার ফলে বাংলাতে ব্রিটিশরা দখল করে নেয়। আচ্ছা, সালটা কত সাল? সালটা হচ্ছে 1757 সাল। আচ্ছা, দিন কি? 23শে জুন। ঠিক আছে, 1757 সালে 23শে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ হয়। আলটিমেটলি এই যুদ্ধে কে জয়লাভ করে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং সিরাজ হেরে যায়, যার ফলে বাংলাতে ব্রিটিশরা তাদের আধিপত্য কায়েম করে এবং তাদের একজন কাঠের পুতুল করা নবাব তৈরি করে। কে ছিল বাংলার কাঠের পুতুল করা নবাব? মির্জাফর। আচ্ছা, এইখান থেকে আর একটা প্রশ্ন আসে, বাংলার শেষ স্বাধীন নবাবকে? বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। এবং আর একটা প্রশ্ন শুরু হয়, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। তো মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলার স্বাধীন নবাব প্রথম, এবং বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন আসি, মুঘল শাসনের শেষের দিকে দিল্লি শহর ধ্বংস করেছিল নাদির শাহের আমলে। অ্যাকচুয়ালি এখানে উত্তরটা দিয়েই ফেলেছি, একটুখানি মিস্টেক হয়ে গেছে। অপশানটা হতো মানে কার আমলে ভারতে মুঘল যে সাম্রাজ্য ধ্বংস হয় সেটা হচ্ছে নাদির শাহর আমলে। নাদির শাহ কে ছিল? একজন পার্সি সেনা ছিল এবং ভারত আক্রমণ করে। উনি আক্রমণ করে এই সালটা হচ্ছে মনে রাখবে, সালটা 1738 থেকে 1739। এই সময় ছিল মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহকে পরাস্ত করে এবং ভারত থেকে বিভিন্ন জিনিস লুটপাট করে আবার পার্সিতে ফিরে যায়। তাহলে মোহাম্মদ শাহর আমলে 1738 থেকে 1739 সাল পর্যন্ত ভারতে এই নাদির শাহ তার তাণ্ডব চালিয়ে গেছিল। আচ্ছা, এবার আছে দেখো, অ্যাকচুয়ালি দেখো এখানে প্রশ্নটা কি দিয়েছে? প্রশ্নটা দিয়েছে মুঘল শাসনের শেষের দিকে দিল্লি শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নাদির শাহের নেতৃত্বে পার্সি আক্রমণে। 1 নম্বর হবে। 2 নম্বর হচ্ছে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে। সালটা দিয়েছে, দেখো সালটা দিয়েছে এটা। আচ্ছা, এই সালটাও ইম্পর্টেন্ট, এটাও আহমদ শাহ আবদালি ছিল আফগান। আচ্ছা, নাদির শাহের নেতৃত্বে পার্সি আক্রমণ, দেখো এইখানটা আর এইটা দুটোই একই হয়ে গেছে তোমাদের টাইপ করা। অ্যাকচুয়ালি টাইপ করা একই হয়নি, যে বই থেকে টাইপ করেছিলাম সেই বইটা হচ্ছে তোমাদের যে বৃত্তি পরীক্ষার NMMSE যে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান, সেই বইটা একই দেওয়া আছে সেইখান থেকে। তো অ্যাকচুয়ালি এটা হবে এই মুঘলদের নিজের ব্যর্থতা। অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে এইখানে, এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা, দুটো অ্যান্সারই ঠিক হবে। এই দুটো অ্যান্সারই তোমাদের ঠিক হবে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন আসা যাক। পরবর্তী প্রশ্নতে কী দিয়েছে? সপ্তবিপ্লব নীতি। খুব ইম্পর্টেন্ট একটা নীতি। সপ্তবিপ্লব নীতি কি একটু বলেছি। সপ্তবিপ্লব নীতিটা কি? প্রথম হচ্ছে লর্ড ডালহৌসি এই নীতিটা প্রবর্তন করেন। কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। এই নীতিতে কি বলা হয়েছিল? যদি কোনো রাজার কোনো পুত্র সন্তান না থাকে, মানে দেশীয় রাজা মানে ভারতীয় রাজা, তাহলে সেই রাজ্যটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের অধীনে চলে যাবে এবং কোনো পুত্র দত্তক নিয়ে যাবে না। এই ছিল হচ্ছে এই নীতির মেন শর্ত। এই নীতির শর্ত অনুযায়ী ভারতে যে সমস্ত রাজারা যাদের পুত্র সন্তান ছিল না সেই সমস্ত রাজ্যগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করে নেয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার করে নেয় বা অধিগ্রহণ করে নেয়, যার ফলে পরবর্তীকালে এই ফলস্বরূপ বিভিন্ন কারণে মহাবিদ্রোহ দেখা যায়। কত সালে? 1857 সালে মহাবিদ্রোহ দেখা যায়। এই মহাবিদ্রোহ দেখা যায় এই কারণে, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে এটা একটা কারণ। যেমন ঝাঁসি কেড়ে নিয়েছিল, অযোধ্যা কেড়ে নিয়েছিল। তো এইগুলো রাজ্যগুলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেড়ে নিয়েছিল।
আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন, সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। কে করেন? লর্ড ডালহৌসি। সালটা কত? 1848 সালে। 1848 সালে প্রবর্তন করেন। কোন রাজ্য এই নীতি প্রথম অধিগ্রহণ করে? সাতারা। সাতারা। সাতারা কোথায়? বর্তমানে মহারাষ্ট্রের মধ্যে পড়ছে। সাতারা এই রাজ্যটা প্রথম এই সপ্তবিপ্লব নীতি গ্রহণ করেছিল। সপ্তবিপ্লব নীতি প্রথম গ্রহণ করেছিল সাতারা। পরবর্তীকালে অযোধ্যা, ঝাঁসি, কানপুর এইগুলো আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে চলে যায় এই সপ্তবিপ্লব নীতির হাত ধরে। আচ্ছা, লর্ড ডালহৌসি সম্পর্কে আর একটা দুটো তথ্য জেনে নাও। লর্ড ডালহৌসি কী করেছিল? ভারতে বিধবা বিবাহ আইন চালু করেছিল, মানে ওর আমলে আইনটা পাস হয়েছিল। সালটা হচ্ছে কত সালে? সালটা হচ্ছে 1856 সালে। 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। আচ্ছা, সাহায্য করেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর তো উনি তো সাহায্য করেছিল, তো ওনার সাহায্যে এই আইনটা পাস হয়। এই আইনটা লর্ড ক্যানিংয়ের আমলে, পরবর্তী যে গভর্নর জেনারেল ছিল মানে ইন্ডিয়া, পরবর্তীকালে ভাইসরয় উনি হয়, ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন লর্ড ক্যানিং, ওনার আমলে এটা চালু হয়। অ্যাকচুয়ালি আইনটা পাস হয় হচ্ছে লর্ড ডালহৌসি আমলে। এই লর্ড ডালহৌসি কী করেছিল? ভারতে বিধবা বিবাহ আইন পাস করেছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের যে রেলপথ ব্যবস্থা মুম্বাই থেকে থানে, ভারতের যে মুম্বাই এবং থানে এই দুটো জায়গা থেকে ভারতের রেলপথ শুরু হয়েছিল 1853 সালে। 1853 সালে মুম্বাই থেকে থানে ভারতের যে দুটি স্থানে রেলপথ স্থাপন হয়েছিল, এই রেলপথ স্থাপন ক্ষেত্রে লর্ড ডালহৌসি খুব ইম্পর্টেন্ট একজন রোল প্লে করে। আচ্ছা, কি বললাম? লর্ড ডালহৌসি ভারতে মুম্বাই থেকে থানে রেলপথ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, পাঞ্জাবকে উনি যুক্ত করেন। পাঞ্জাব কিন্তু প্রথমে ভারতে ছিল না, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল না। পরবর্তীকালে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজত্ব তার সঙ্গে যুক্ত করেন এবং ওনাকে বলা হয়, কী বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। কী বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। আর একজনকে বলা হয় হচ্ছে লালা রাজপথ রায়। যদি অপশানে লালা রাজপথ না থাকে তাহলে তোমরা ডালহৌসি অ্যান্সার করবে, আর যদি লালা রাজপথ রায় থাকে তাহলে তো ওটা অ্যান্সার হবে, কিন্তু এখানে লর্ড ডালহৌসিকে বলা হয় পাঞ্জাব কেশরী। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। পরবর্তী প্রশ্ন কী দিয়েছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন কী দিয়েছে? বাংলা মানে সুবা বলতে বোঝো? সুবা হচ্ছে তখনকার দিনে সুবা কাকে বলতো? সুবা বলতো হচ্ছে তোমার একটা প্রদেশকে সুবা বলা হতো। তো সুবা বাংলার রাজত্ব ঠিকমতো আদায় করার জন্য কোন মুঘল সম্রাট মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান পদে পাঠিয়েছিলেন? তাহলে পরবর্তী প্রশ্ন 25 নম্বর কী বলেছে? তাহলে এই যে মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব। এই বাংলার প্রথম স্বাধীন নবাবকে ঠিক মতো, এই দেখো তখনকার যুগে হচ্ছে যখন মুঘলরা রাজত্ব করছে ভারতে, এই ভারতের অন্যান্য স্থানের থেকে এই যে বাংলা প্রদেশটা না সব থেকে বড় ছিল আয়তনে, এবং মুঘল সম্রাটের একমাত্র রাজস্ব আদায়ের যে স্থান সেটাও ছিল বাংলা। এবং তখন এখানে বিভিন্ন জায়গায় কী হতো, মানে এখন ঘুষ যে যেমন নিত ঠিক আছে, ফলে আয় কমে যায়, যার ফলে কী হয়, এই মুর্শিদ কুলি খাঁকে এই যে সম্রাট ঔরঙ্গজেব দেওয়ান হিসেবে পাঠিয়ে কী করে, যে দেখো ভাই তুমি ওখানে গিয়ে ঠিক মতো রাজস্ব আদায় হচ্ছে কিনা দেখো। রাজস্ব আদায় করে এবং পরবর্তীকালে উনি নবাবও হন। পরবর্তী প্রশ্ন কী দিয়েছে? পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখা যাক কী বলেছে। সপ্তবিপ্লব নীতি দ্বারা ডালহৌসি প্রথম যে রাজ্যটিকে অধিগ্রহণ করেছিল, আমি একটু আগেই তোমাকে বললাম সপ্তবিপ্লব নীতিটা জিনিসটা কি। সপ্তবিপ্লব নীতি হচ্ছে যদি কোনো দেশীয় রাজ্য বা রাজার কোনো পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্যটা পুরোপুরি ব্রিটিশদের অধীনে চলে যাবে। কি বললাম? যদি কোনো দেশীয় রাজার কোনো পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্যটা পুরোপুরি কার কাছে যাবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যাবে।
এই নীতি প্রবর্তন করেন। এই নীতি প্রবর্তন করে অনেকগুলো কি করে নেয়, ভারতীয় দেশীয় রাজ্যগুলোকে ক্যাপচার করে নেয়। তার মধ্যে যেটা প্রথম করে সাতারা। সাতারা হচ্ছে প্রথম রাজ্য। সালটা কত? সালটা হচ্ছে 1848 সাল। তাহলে 1848 সালে এই সাতারা যে আছে রাজ্যটা, সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে নেয়, ক্যাপচার করে নেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার করে নেয়। কোন আইন অনুযায়ী? সপ্তবিপ্লব যে নীতি আছে, এই সপ্তবিপ্লব নীতি অনুযায়ী 1848 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাতারা যে রাজ্যটা আছে সেটাকে ক্যাপচার করে নেয়। এরপরে ঝাতারা, ঝাঁসি, কানপুর, নাগপুর, ঠিক আছে, অযোধ্যা, তারপর হচ্ছে মেরুট, ভারতের বিভিন্ন স্থানে ক্যাপচার করতে থাকে। চলো পরবর্তী প্রশ্নতে যাব। আমরা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে কি প্রশ্ন বলেছে, যে ভারতে যার নেতৃত্বে পারসি আক্রমণ ঘটে। এই প্রশ্নটা আমি একটু আগেই করিয়েছি। পারসি আক্রমণ ভারতে ঘটে হচ্ছে নাদির শাহ নেতৃত্বে। খুব ইম্পর্টেন্ট, নাদির শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করেন। সেই সময় মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ। তো মোহাম্মদ শাহর আমলে ভারতে পারসি আক্রমণ হয়। এবং আরও ইম্পর্টেন্ট কী হচ্ছে, ইনি কিন্তু ভারতের সাম্রাজ্য বিস্তারে আগ্রহী ছিলেন না। ভারতের সাম্রাজ্য বিস্তারে আগ্রহী ছিলেন না। ভারত থেকে সম্পত্তি লুটপাট করাই তার প্রধান উদ্দেশ্য ছিল। যার ফলে উনি ভারতে বেশিদিন কি হয়েছে, বেশিদিন টেকেনি, ভারত থেকে চলে গেছে। আচ্ছা, এবার যে পরের প্রশ্ন কি বলেছে, আহমদ শাহ আবদালি দিল্লি ধ্বংস করেন। তাহলে আহমদ শাহ আবদালি কোথাও লোক ছিল, আফগান। ইনি ছিলেন আফগান। আফগান ছিল আহমদ শাহ আবদালি। আচ্ছা, অ্যান্সার কী হবে দেখো, এইখানে যে অপশানটা দিয়েছে এটা তো হবে না। প্রথমে দেখো 1952 থেকে 1953 এই সময় ভারত স্বাধীন হয়ে গেছিলো। তো এখানে কোনো কথাই হবে না, এটা অ্যান্সার হবে না। এই অপশান এখানে হবে না। এই অপশানটা নাদির শাহ ভারত আক্রমণ করেছিল, মানে এই সময় নাদির শাহ ভারত আক্রমণ করেছিল, এই সালটা হবে। এটা তো হবে না, বাদ দাও। তাহলে এইটা অ্যান্সার হবে। তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাবো, যে কীভাবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমার জানা নাই থাকতে পারে, এমন কারো পৃথিবীতে কেউ জন্মায়নি যে সব প্রশ্ন উত্তর জানে পরীক্ষা হলে। সো কিছু কিছু ক্ষেত্রে কী হয়, প্রশ্ন এলিমিনেশন করতে হয়। এলিমিনেশন কীভাবে করবো, আমি যদি তার সম্পর্কে নাও জানি, এলিমিনেশন করে আমি উত্তরটা বার করতে পারো। আমি বার করলাম, দেখো ভালো করে। এই যে 1952 সাল 53 সাল, 1952-53 সালে তো ভারত স্বাধীন হয়ে গেছিলো, এটা তো হবে না। আচ্ছা, এইটা আমি একটু আগেই পড়লাম, নাদির শাহ পড়লাম, তাহলে এইটাই হবে, এটা হবে না, বাদ দাও। তাহলে এই হবে কি হয়, ভারতে কী হয়, আহমদ শাহ আবদালি দিল্লি ধ্বংস করে। এবং দিল্লি ধ্বংস করে উনিও কী করেছিলেন, উনিও কিন্তু ভারতে সাম্রাজ্য স্থাপনে আগ্রহী নয়। উনি কী করেছিলেন, ভারত থেকে সমস্ত জিনিস কী করেছিল, সম্পত্তি লুটপাট করে আবার আফগানে ফিরে গেছিলো। এইভাবে কী হয়েছিল, আহমদ শাহ আবদালি ভারতকে তার কি বলবো যে সমস্ত রাজ্য ছিল তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করেছিল, দিল্লি ধ্বংসপ্রাপ্ত করেছিল। সেই সময় দিল্লি ছিল ভারতের কি ছিল, ভারতের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত মানে কেন্দ্র, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট রাজধানী ছিল মুঘলদের। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কী দিয়েছে দেখি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেন। মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেন। আচ্ছা, নাজিম মানে কি তোমরা জানো? নাজিম মানে হচ্ছে দুটো আমি বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে তো বাংলার প্রথমে যখন ছিল দেওয়ান, দেওয়ান কে করে, এই দেওয়ান করে হচ্ছে, এটা হচ্ছে ঔরঙ্গজেব দেওয়ান করে। দেওয়ান মানে হচ্ছে সেখান থেকে কি তুলবে, খাজনা সংগ্রহ করবে, ঠিক আছে, দেওয়ান করে। এবং নাজিম পদ কি করে, নাজিম পদ মানে কি, নাজিম পদ মানে সেখানে শুধু খাজনা তুলবে না, সেখানকে শাসনও তৈরি করার যে ক্ষমতা, সেটা নাজিম পদ বলে। কে দিয়েছিল, সম্রাট ফারুক সিয়র। ফারুক সিয়রের আমলে যেটা হয়, মুর্শিদ কুলির ফাঁকে এই নাজিম পদ দেওয়া হয়। তাই নাজিম পদটা কি, নাজিম পদটা হচ্ছে কি বললাম, শুধু খাজনা নয়, তার সঙ্গে শাসন করার অধিকারটাকে বলে নাজিম পদ। আচ্ছা, খাজনা আদায় করার পদটাকে বলে দেওয়ান পদ, শাসন করার পদটাকে বলে নাজিম পদ। মনে রাখবে কে দিয়েছিল,
ফারুকসিয়ার ফরমান। ফারুকসিয়ার ফরমানটা এটা উনি একটা ফরমান জারি করেছিল, সেটা হচ্ছে 1717 সালে, 1717 সালে। এটা বাদ দাও, তোমার এটা মনে রাখো যে নাজিম পদ কে দিয়েছিল? ফারুকসিয়ার। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে যে আঞ্চলিক শক্তি উত্থান ঘটে। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন পাওয়ারফুল শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যু ঘটে 1707 সালে, তখন কি হয়, ভারতের বিস্তীর্ণ স্থানে যে ছোট ছোট আঞ্চলিক শক্তি ছিল তাদের উত্থান ঘটে। কি বললাম, ভারতের বিস্তীর্ণ স্থানে ছোট ছোট আঞ্চলিক যে শক্তি ছিল তাদের উত্থান ঘটে, তাদের উত্থান ঘটে এবং তারা কি করে, তারা স্বাধীন হয়ে পড়ে। এবং এমন কতকগুলি জায়গা ছিল বা রাজ্য ছিল, সেগুলি হলো হচ্ছে, প্রথম হচ্ছে বাংলা। তাহলে বাংলা কার আমলে হয়? বাংলা আমলে হয় যে মুর্শিদ কুলি খান আমলে বাংলা স্বাধীন হয়। আচ্ছা অযোধ্যা কে ছিল? সাদাত খাঁ, সাদাত খাঁ, সাদাত খাঁ বা খান, সাদাত খান। আচ্ছা হায়দ্রাবাদ নিজাম, নিজাম উল মুলক বা মুলক। তাহলে হায়দ্রাবাদ কি হলো? নিজাম উল মুলক। আচ্ছা মাইসোর বা মহীশূর, মহীশূর বা মাইসোর কে ছিল? হায়দার আলী, হায়দার আলী, হায়দার আলী ছিল মাইসোরের। আচ্ছা আর কে ছিল? মারাঠা, মারাঠা, মারাঠা কি হবে? শিবাজি, শিবাজি। এই যে লিখলাম, সাদাত খাঁ হচ্ছে অযোধ্যা, হায়দ্রাবাদ কে ছিল? নিজামুল মুলক, মহীশূর কে বললাম? হায়দার আলী, মারাঠা শিবাজি। এইগুলো যে বলছি এক্সট্রা ইনফরমেশন, তোমরা খাতায় নোট ডাউন করো, এটা তোমাদের পক্ষে খুব ভালো হয়। দেখবে পরীক্ষাতে এইরকম যদি প্রশ্ন অ্যাজ ইট ইজ কমন নাও পাও, তোমরা এই প্রশ্নগুলো কমন তোমরা পেয়ে যাবে। এটা আমি পরীক্ষা দিতে বুঝেছি, অন্যান্য পরীক্ষা দিতে যাই, এবং তোমাদেরকেও বলছি তোমরা এটাকে কাজে লাগাও। আশা করি তোমরা এই বিষয়ে খুব উপকার হবে। পরবর্তী যখন তুমি পরীক্ষা দেবে না, তখন এইগুলো তোমাকে খুব হেল্পফুল করবে, ঠিক আছে? এই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমরা এখন ছোট আছো, তোমরা এগুলোকে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে। তোমরা স্কলারশিপ পাবে, এটা আমি 100% শিওর। তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো, আস্তে আস্তে এখন ইতিহাসের ক্লাস হচ্ছে, ভূগোলের হবে, সায়েন্সের হবে, অঙ্ক হবে, অঙ্ক রিজনিং হবে, যেটা মানসিক দক্ষতা যেটা বলছে তোমাদের ক্ষেত্রে সব হবে। তোমাদের স্কলারশিপের দায়িত্ব আমাদের। তোমরা আমাদের সঙ্গে আমাদের ক্লাসগুলো করতে থাকো, ধীরে ধীরে তোমরা পরীক্ষার যে প্যাটার্ন সেগুলোর সঙ্গে পরিচিত হও, এবং আমরা প্রত্যেকটা আপডেট দেবো। ক্লাসগুলো করতে থাকো এবং ভিডিওর সঙ্গে তোমরা লেগে থাকো, তাহলেই দেখো তোমরা স্কলারশিপ পাচ্ছ। পরবর্তী প্রশ্ন, আজিম উস খান কে ছিলেন? মুঘল কি ছিলেন? মুঘল যুবরাজ। খুব ইম্পর্টেন্ট, উনি কে ছিলেন? আচ্ছা মুঘল যুবরাজ। আচ্ছা এই যে আজিম উস খান, ঔরঙ্গজেব মারা যাচ্ছে কত সালে? 1707 সালে মারা যাচ্ছে, ঔরঙ্গজেব মারা গেল। 1707 সালে ঔরঙ্গজেব মারা গেল। ঔরঙ্গজেব মারা যাওয়ার ফলে কী হলো? বাংলাতে নয়, পুরো ভারতে মুঘলদের চরিত্র যে দুর্বলতা সেটা ধরা পড়লো। তো মুঘলরা দুর্বল হয়ে পড়লো। এরপরে হচ্ছে বাহাদুর শাহ ওয়ান বসছে, বাহাদুর শাহ ওয়ান, উনি সিংহাসনে বসছেন। ওনার পুত্র ছিল হচ্ছে এই আজিম উস খান। তাহলে বাহাদুর শাহর পুত্র হচ্ছে আজিম উস খান। চলো দেখো, একটা সময় রাখবে, তোরা ভালো করে মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে এই যে বাবর আক্রমণ করছে 1526 সালে। 1526 সাল থেকে এই যে 1707 সাল পর্যন্ত, এই সময় মাত্র 6টা মুঘল সম্রাট ছিল। কিন্তু পরবর্তীকালে মানে কি, এরা এত ভারতের দৃঢ় রাজত্ব করেছে, দীর্ঘকাল ধরে রাজত্ব করেছে, তারা সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিল। কিন্তু পরবর্তীকালে এই বাহাদুর শাহ ওয়ান থেকে মুঘলদের কঙ্কালসার চরিত্রটা ধরা পড়ে। মানে ওরা এতটাই অকর্ম ছিল, মানে প্রত্যেক বছরে একটা দুটো করে মুঘল সম্রাট চেঞ্জ হতো।
আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আসি, তার আগে এখানে একটু পরিষ্কার করে নিই। তোমরা, আমি বারবার বলছি, তোমরা খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করো, তোমাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট হবে। তোমরা সবসময় খাতা পেন নিয়ে বসবে, আমার কাছে ক্লাস করলে খাতা পেন নিয়ে বসতে হবে। কেন, আমি শুধুমাত্র এই যে উত্তর টিক দিয়ে দেবো না, আমি উত্তর তো টিক দেবো, তার সঙ্গে তার আশেপাশে যেন কোনো যদি ইনফরমেশান থাকে সেগুলোও বলে দেবো। তোমরা এগুলো খেয়াল রাখবে, এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমাদের স্কলারশিপ কে আটকায়। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 32তম প্রশ্ন, মুঘল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ কি বলা হতো? জাহাঙ্গীরনগরকে বলা হতো। আর জাহাঙ্গীরনগর বর্তমান নাম কি? ঢাকা। ঢাকা, ঢাকা হচ্ছে বর্তমানে, ঢাকা তার নাম, বাংলাদেশের রাজধানী। বর্তমানে খুব একটা অস্থির অবস্থা বাংলাদেশে, ঠিক আছে। তো এই ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগর নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, আর এই জাহাঙ্গীরনগর বা ঢাকা, এইটা সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। দেখো, ঢাকা একসময় তো খুব উন্নত ছিল মুঘলদের সময়, বর্তমানেও উন্নত আছে, অসুবিধা কিছু নেই। ঔরঙ্গজেব আমলে, তাহলে এই যে ঢাকা কে নাম দিয়েছিল? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব, ঠিক আছে। ঔরঙ্গজেব আমলে জাহাঙ্গীরনগরটা, ঢাকাটা কি নাম ছিল? জাহাঙ্গীরনগর। চলো পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখি একটুখানি। পরবর্তী প্রশ্নতে কি বলেছে আমরা দেখি, চলো। মুঘল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ বলা হতো। কি বললাম? মুঘল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ বলা হতো খেলাতকে। তো এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই খেলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ কাকে বলা হতো? আচ্ছা, তোমরা যদি এই খেলার সম্পর্কে জেনে থাকো তাহলে একটু কমেন্টে লিখে দেখাও, কমেন্টে লেখো যদি কেউ জেনে থাকো। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে? মুর্শিদ কুলি খাঁ উদ্ভুতদ্বয় প্রবন্ধ রচনা কে করে? তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা কি করবে, এটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাবে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নতে আসি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 35 নম্বর, উমিচাঁদ ছিলেন হিন্দু ব্যবসায়ী, পার্সি ব্যবসায়ী? পার্সি ব্যবসায়ী দুবার হয়ে গেছে, দুবার পার্সি ব্যবসায়ী আছে, কোনোটি নয়। তাহলে এ দেখো, অ্যাকচুয়ালি দেখো, এই যে পার্সি ব্যবসায়ী দুবার আছে, তার মানে কি এটা অ্যান্সার হবে না কোনো মতেই, ঠিক আছে। এটা তো হবে না, বাদ দাও। ছিল হিন্দু ব্যবসায়ী। তোমরা প্রশ্ন এলিমিনেশন করা শেখো, ঠিক আছে, আমার সঙ্গে থাকো। আমি তোমাদেরকে ট্রিক্স সব শিখিয়ে দেবো কীভাবে প্রশ্ন উত্তর করতে হয়। যদি নাও জানি প্রশ্নটা সম্পর্কে, উত্তরটা নাও জানি, আমি কিন্তু শিখিয়ে দেবো। তাহলে উমিচাঁদ ছিল একজন পার্সি ব্যবসায়ী, এটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্নটা কী বলেছে? আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, ইয়েলো কালি দিলাম। কী বলেছে 36 নম্বর প্রশ্ন? ইয়েলো কালিটা একটুখানি লাইট লাগাচ্ছে। আচ্ছা, দেখি চেঞ্জ করে দেখি কী আছে। কি বলেছে? মানিকচাঁদ ঢাকায় যে কারবার শুরু করতো সেটা হচ্ছে লবণ, মহাজনী, নীল, না কোনোটি নয়? দেখো, কোনোটি নয় তো অ্যান্সার হবে না, প্রথমে বাদ দাও। লবণ, দেখো নীল তো তখন অতটা ইম্পর্টেন্ট ছিল না, নীল অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয় ইংরেজদের সময় থেকে। লবণ এবং মহাজনী এই দুটো কখনই হবে না। আচ্ছা, এই যে মনে রাখবে এই যে চাঁদ মানে হচ্ছে তোমার বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ মূল্যবান পাথর, ঠিক আছে, চাঁদ পাড়া মুখ, ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে মহাজনী ব্যবসা করতো, কারবার, সুদে টাকা দিত, ঠিক আছে। সুদে টাকা দিয়ে লোককে কী করতো? প্রচুর পরিমাণে সুদ নিয়ে যেটা করতো সেটা হচ্ছে মানুষকে ঋণে জর্জরিত করতো। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী আছে দেখি। পরবর্তী প্রশ্ন কী আছে আমরা দেখা যাক। সেটা হচ্ছে জগৎ শেঠ। আচ্ছা, মানিকচাঁদ ঢাকায়, ওটা হয়ে গেল। 38 নম্বর প্রশ্ন কী বলেছে? 38 নম্বর প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখা যাক কী বলেছে। জগৎ শেঠ উপাধি যিনি পেয়েছিলেন, মানিকচাঁদ, উমিচাঁদ, ফতেচাঁদ, না কোনোটি নয়? মানিকচাঁদ, উমিচাঁদ, ফতেচাঁদ, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে ফতেচাঁদ।
সি হচ্ছে রাইট অ্যান্সার, ফতেচাঁদ হচ্ছে সি রাইট অ্যান্সার। এবার একটু দেখা যাক, আচ্ছা এই জগৎ শেঠ কাদের বলা হতো? ব্যাংকার, মানে যারা অ্যাকচুয়ালি ট্যাক্সাল বা এইগুলোকে সামলাতো। তোমরা যদি কোনো ফরাসি যদি কোনো লেখকের বই পড়ো তাহলে তুমি দেখতে হবে সেখানে ব্যাংকারকে বলা হতো, যারা একটা সেট উপাধি দিচ্ছে ওদেরকে বলতো ব্যারেন, ব্যারেন উপাধি দেওয়া হতো। তাহলে কি হলো অ্যান্সারটা কী হবে? হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে ফতেচাঁদ। এই ফতেচাঁদ হচ্ছে জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন, ঠিক আছে, জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন। চলো পরের প্রশ্ন কী আছে দেখি। পরের প্রশ্ন হচ্ছে কাটারা মসজিদ প্রতিষ্ঠা করেন। আরে কাটারা মসজিদটা প্রতিষ্ঠা করেন দেখা যাক কে। অপশানগুলো দেখি কী কী অপশান দিয়েছে আমাদের, কাটারাগুলো কে কে অপশানগুলো দেখি। একটা হচ্ছে আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, আলী কুলি বেগ, কোনোটি নয়। আচ্ছা প্রথমে বললাম যে কোনোটি নয়, অ্যান্সারটা কোনোটাই হবে না, এটা তো প্রথম বাদ্যটা ভালো না। মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ এবং আলী কুলি, ঠিক আছে। এটা তোমরা কোনোদিন নাম শোনেনি, আমিও শুনিনি জীবনে, আলী কুলি গেছিল, ঠিক আছে। যদি কেউ শুনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও। আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ এবং মুর্শিদ কুলি খাঁ। দেখো এই যে আলীবর্দী খাঁ এ তো সিরাজের দাদু ছিল, দাদু বলতে মায়ের বাবা। কাটারা মসজিদ কোথায় ছিল? মুর্শিদাবাদে ছিল। এর নাম অনুসারেই মুর্শিদাবাদ শহরটি তৈরি হয়, ঠিক আছে। মুর্শিদ বানানটা ভুল আছে, তো এর নাম অনুসারেই মুর্শিদাবাদ নামটা হয় এবং কাটারা মসজিদ এই মুর্শিদাবাদই অবস্থিত, যার ফলে মুর্শিদ কুলি খাঁ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কী দিয়েছে দেখি। পরবর্তী প্রশ্ন কী দিয়েছে? পলাশী যুদ্ধের পর বাংলার নবাব নির্বাচিত হয়। পলাশী যুদ্ধের পর বাংলার নবাব নির্বাচিত কে হয় দেখা যাক। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা সবাই জানো 1757 সালে। 1757 সালে মাই ডিয়ার স্টুডেন্ট, 1757 সালে এই সালে পলাশী যুদ্ধ হয়। দিনটা কবে? 23শে জুন। 23শে জুন হয়, 23শে জুন হয়। 1757 সালে 23শে জুনে হয়। এই 23শে জুনে পলাশী যুদ্ধ হয়। এখানে কে হেরে যায়? সিরাজ হেরে যায়। জয়লাভ করে কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। আচ্ছা সিরাজের হয়ে লড়াই করার কথা ছিল কার? লড়াই করার কথা ছিল মির্জাফর, সে লড়াই করেনি, সে যুদ্ধ ছেড়ে পালায়, যদিও সিরাজ তাকে আগেই তাড়িয়ে দেয়। কিন্তু কিন্তু রবার্ট ক্লাইভ ছিল ইংরেজদের পক্ষ থেকে একজন সেনা। কে ছিল? রবার্ট ক্লাইভ ছিল ইংরেজদের পক্ষ থেকে সেনা। উনি কিন্তু যুদ্ধটা অ্যাকচুয়ালি ইংরেজদেরকে উনি জিতিয়েছিলেন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে পলাশী যুদ্ধের পর নবাব নির্বাচন হন মির্জাফর। আর যুদ্ধের পর বলেছে, তাহলে মির্জাফর কী হলো? যুদ্ধের পর নির্বাচন হলো। যদি বলে পলাশী তো কাদের মধ্যে হয়েছিল, তাহলে সিরাজ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি 23শে জুন 1757। তোরা মনে রাখবে, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত তোমরা এই যে 40টা প্রশ্ন পড়ালাম, প্রথমে 20টা পড়িয়েছিলাম 1 নম্বর ভিডিওতে, পরবর্তী 20টা প্রশ্ন করলাম দ্বিতীয় ভিডিওতে, তৃতীয় ভিডিওতে পরবর্তীগুলো পড়াবো।